তো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজকের ভিডিও হতে চলেছে তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো সম্পূর্ণ তাদের জন্য। তো তোমরা আমাকে অনেকেই ভিডিওতে কমেন্টস করেছিলে যে ইংরাজির উপর আমি তোমাদেরকে কিছু সাজেশান দিতে পারবো কিনা। তো দেখো, আমি তখন সাজেশান দেইনি একটাই কারণে, আমি শুধুমাত্র তোমাদেরকে সাজেশান দিতে চাইছিলাম না, আমি চাইছিলাম তোমাদেরকে একটা কমপ্লিট গাইডেন্স দিতে। তো তোমাদের মধ্যে দেখো দু ধরনের স্টুডেন্টস আছে। এক, যারা সারা বছর ভালোভাবে পড়েছে, ভালোভাবে প্র্যাকটিস করেছে, ভালোভাবে সমস্ত ক্লাস অ্যাটেন্ড করেছে, কিন্তু তারপরেও তারা ঠিক কনফিডেন্স পাচ্ছে না যে পরীক্ষায় আমরা ঠিকভাবে লিখতে পারবো কিনা, পরীক্ষায় আমরা ঠিকভাবে গুছিয়ে লিখতে পারবো কিনা, বা নাম্বার ঠিকভাবে আসবে কিনা। আর আরেক শ্রেণীর স্টুডেন্ট তারা মনে করছে যে সারা বছর তো ঠিকঠাক পড়াশুনো করা হলো না বা হয়ে উঠলো না, তো এই মুহূর্তে আমরা কি পড়বো বা কেমনভাবে পড়বো যাতে পরীক্ষায় অন্তত স্যাটিসফ্যাক্টরি নাম্বার বা একটা সন্তোষজনক নাম্বার যেন আমরা পেতে পারি। তো সমস্ত স্টুডেন্টসের কথা মাথায় রেখে আমি তোমাদেরকে আজ এমন এক সাজেশন দিতে চলেছি বা এমন এক গাইডেন্স দিতে চলেছি, যেটার জানার পরে বা এই ভিডিওটা কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের কনফিডেন্স আর নাম্বার দুটোই কিন্তু বুস্ট হবে বা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো কম বেশি সিলেবাস তোমরা মোটামুটি সবাই জানো। তো আমরা এবারে দেখে নেব মাধ্যমিক পরীক্ষার ইংরাজির নাম্বার ডিভিশন, যেটা জানা থাকলে তোমাদের একটা মাইন্ডসেট তৈরি হবে যে বাড়িতে রিভিশনটা কিভাবে দেব, কোন জিনিসগুলো বেশি করে পড়ব বা কোন জিনিসগুলোর প্র্যাকটিস আমরা বেশি করে করব। তো দেখো, তোমাদের কিন্তু প্রথমে আসবে সিন, এবং সিনের মধ্যে কি থাকবে, সিনের মধ্যে থাকবে প্রোজ এবং পোয়েম, মানে একটা গল্প থেকে তুলে দেবে এবং একটা কবিতা থেকে তুলে দেবে, যেখানে কিন্তু ফুল মার্কস থাকবে 20। প্রোজ থেকে হয়তো 12 আসতে পারে, পোয়েম থেকে হয়তো 8 আসতে পারে। এইভাবে কিন্তু ডিভিশন করে মোট তোমাদের সিন থেকে 20 নাম্বার আসবে। এরপরে এই সিনের মধ্যে কি কি প্রশ্ন আসে সেগুলো একটু জেনে রাখো। প্রথমে হয়তো এমসিকিউ দেবে, এবং এমসিকিউ কিন্তু এটা কিন্তু দেয়ই প্রত্যেকবার। এমসিকিউ এর পরে তোমাদেরকে হয়তো দেবে এখানে কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে, তোমরা জানো এগুলো কি করে করতে হয়, যে কমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্সের পর তোমাদের এখানে থাকতে পারে ট্রু অথবা ফলস, এটা দেবে, এবং এরপরে থাকবে দুটো কোয়েশ্চেন্স। ঠিক আছে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন, তাও বেশি না, মাত্র দুটোই থাকবে এখান থেকে। তো সিন থেকে আসছে এইভাবে এমসিকিউ, কমপ্লিট সেন্টেন্স আসবে, ট্রু ফলস আসবে এবং কোয়েশ্চেন আসবে। আনসিন থেকে কি আসবে না, আনসিন থেকেও কিন্তু এই সিনের মতোই কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নগুলো থাকবে, মানে এমসিকিউ, কমপ্লিট সেন্টেন্স, ট্রু ফলস এবং কোয়েশ্চেন। এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো 2 মার্কসের হয়, 2 নম্বরের প্রশ্ন আসে, সেগুলোর অ্যান্সার দিতে হয়। এবং আনসিনের কোনো রকম সাজেশন হয় না, তোমরা জানো আনসিন প্রত্যেকবার কিন্তু আনসিনই থাকে, মানে সেটা কিন্তু আমাদের না জানাই থাকে, না দেখাই থাকে। সেখানে বসে আমাদেরকে পড়ে অ্যান্সারগুলো করতে হয়, ভালো করে বুঝে করতে হয়। আমি পরে আসছি যে তোমরা কিভাবে আনসিনটা পড়বে এবং তারপর আনসিনের উত্তরগুলো তোমরা করতে পারবে, কোয়েশ্চেনগুলো দেবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এরপরে থাকবে আনসিনের পর। তো গ্রামার থেকে তোমাদেরকে প্রথমে আসবে 3 মার্কসের আর্টিকেল প্রিপোজিশন। তোমাদের আসবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তোমাদেরকে আগে প্রথমে বলে দিচ্ছি যে কোথা থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে, এবং তারপরে বলবো যে কিভাবে তোমরা পড়লে এগুলোর অ্যান্সার তোমরা সঠিকভাবে করতে পারবে। সেই গাইডেন্স আমি তোমাদেরকে দিয়ে দেবো বলেছি। তো আমি তোমাদের ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মধ্যে অবশ্যই আমি তোমাদেরকে গাইডেন্সটা দেবো। তো 3 মার্কসের আসবে আর্টিকেল প্রিপোজিশন, এরপরে আসবে 3 মার্কসের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে আসবে আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড। বা ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে তোমরা জানো কি কি আসতে পারে বা কি কি আসে, সেটা হলো এখানে আসবে কিন্তু ভয়েস চেঞ্জ আসবে, ন্যারেশন চেঞ্জ দিতে পারে, ডিগ্রি চেঞ্জ এবং ট্রান্সফরমেশন। আর এখানেও কিন্তু তোমাদের থাকবে 3 মার্কস। ঠিক আছে, এবং আর একটা 3 মার্কস আসবে, সেটা হলো কিন্তু ফেজাল ভার্বস থেকে। তো ফেজাল ভার্বসে 3 মার্কস থাকার পর এরপরে আসবে আমাদের সবথেকে ভয়ঙ্কর জিনিস, সবথেকে স্টুডেন্টের মাথা ব্যথার জিনিস, যেটা হলো এখানে আসবে 8 মার্কসের সিনোনিমস। এটা কিন্তু করতে হয় আমাদের আনসিন থেকে, মানে আনসিন পড়ে আমাদেরকে সেই জন্য মানেটা বোঝা কিন্তু খুব জরুরি হয়ে যায় এই সিনোনিমের জন্যে। তো দেখো, এই গ্রামারের পরে তোমাদের কি আসবে, তোমাদের আসবে রাইটিং স্কিল। আরও এক মাথা ব্যথার কারণ তোমাদের, যেটা সবারই হয়ে থাকে, যে রাইটিং স্কিল নাম শুনলেই কিন্তু তোমাদের একটা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, যে রাইটিং স্কিল কী না কী জিনিস। কিন্তু আদেও কিন্তু অতটা কঠিন নয় যতটা তোমরা এটাকে বানিয়েছো বা তোমরা এটাকে মনে করো। তো রাইটিং স্কিল থেকে কিন্তু 3টে রাইটিং থাকবে, 10+10+10 উইদাউট এনি অপশান। কোনো রকম অপশান কিন্তু ছাড়া এখানে থাকবে, কোনো অপশানের আশা করে যাবে না ইংরেজি পরীক্ষায়। তো 10 করে কিন্তু তোমাদের মোট 30 নাম্বারের এখান থেকে লিখতে হবে। তো
তো দেখো সিন থেকে কোনগুলি ইম্পর্টেন্ট সেটা জানার আগে আমরা জেনে নেই যে প্রিভিয়াস ইয়ারে আগের বছরগুলিতে কোন কোন জায়গা থেকে আমাদেরকে কোন সালে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল। তো দেখো 2019 সালে আমাদের প্রোজ মানে গল্প থেকে কি দিয়েছিল না ফাদার সেলফ, আর পোয়েম থেকে দিয়েছিল মাই ওন ট্রু ফ্যামিলি। 2020-তে কী দিয়েছিল দ্য ক্যাট, আর পোয়েম থেকে দিয়েছিল দ্য স্নেইল। 2021-এ কিন্তু তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা হয়নি করোনার জন্যে, তো সেই জন্য আমি এখানে নীল দিয়ে রেখেছি। নীল মানে কিন্তু কোনো রকম চ্যাপ্টার না, নীল মানে হচ্ছে পরীক্ষা ক্যান্সেল, পরীক্ষা হয়নি। এরপরে 2022-এ কী এসেছিল না আওয়ার রান অ্যাওয়ে কাইট, আর কবিতার মধ্যে এসেছিল দ্য ফেবেল এসেছিল, সরি কবিতার নাম হচ্ছে ফেবেল, দি ফেবেল না, কবিতার নাম হলো ফেবেল, র্যালফ ওয়ালডো ইমারসনের, তোমরা জানো। এরপরে 2023-এ কী এসছে পাসিং অ্যাওয়ে অফ বাপু, গান্ধীজির ওই চ্যাপ্টার, আর সেই সঙ্গে এসছে সি ফিভার কবিতার মধ্যে। আর 2024-এ এসছে মানে ঠিক এর আগের বছর এসছে যেখান থেকে ফাদার সেলফ, আর এসছে কবিতার মধ্যে থেকে মাই ওন ট্রু ফ্যামিলি। তো দেখো এবারে প্রশ্ন আসে যে 2025 সালে তাহলে সিন থেকে কোনগুলো আসতে পারে। তো দেখতে পাচ্ছ 2024-এ চলে এসছে ফাদার সেলফ, যেটা কিন্তু আসবে না এবারে আর। এখান থেকে কবিতা থেকে চলে এসছে মাই ওন ট্রু ফ্যামিলি, যেটার আসার সম্ভাবনাও আর নেই। তো আসবে কোনটা? তো দেখো আসতে পারে এখান থেকে তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট। আওয়ার রান অ্যাওয়ে কাইট এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্যে। এই রান অ্যাওয়ে কাইটের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা সিন করে রাখতে হবে খুব ভালো করে, সেটা হলো দ্য ক্যাট। দ্য ক্যাট থেকেও কিন্তু তোমাদের সিন চলে আসতে পারে। তবে তার মানে এই না যে শুধুমাত্র আমরা এই দুটো চ্যাপ্টারই আমরা পড়বো, আমাদের সব জিনিসই কিন্তু রিভিশন রাখতে হবে, রিভিশন দিতে হবে। কিন্তু তারপরেও দ্য ক্যাট আর দ্য আওয়ার রান অ্যাওয়ে কাইট এই দুটো চ্যাপ্টার কিন্তু সিনের প্রোজের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। তো এবারে আসি কবিতায় কোনটা আসতে পারে। কবিতায় তোমাদের যেমনটা বললাম যে মাই ওন ট্রু ফ্যামিলি, এটা কিন্তু আর আসছে না যেহেতু আগের বছর চলে এসছে। তো এবছর ইম্পর্টেন্ট হলো সি ফিভার। হ্যাঁ, কাছাকাছি থাকা সত্ত্বেও কিন্তু এটাই ইম্পর্টেন্ট এবারে, সেটা হচ্ছে সি ফিভার। এবং সেই সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট সেটা হলো দ্য স্নেইল, যেটা কিন্তু অনেক আগে 2020 সালে পড়েছিল, সেটা কিন্তু থাকছে তোমাদের এবারের সাজেশনের মধ্যেও দ্য স্নেইল। এবং সেই সঙ্গে তোমরা একটু জাস্ট দেখে যাবে যে ফেবেলটাও তোমরা দেখে যাবে। তো সিনের মধ্যে থেকে যদি আমি তোমাদের সাজেশন দিই বা যদি তোমরা ভালোভাবে দেখে যাবে কোনগুলো বলি, তো সেটার মধ্যে থেকে পড়ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট আর দ্য ক্যাট গল্পের মধ্যে থেকে, এবং কবিতার মধ্যে থেকে ভালো করে দেখবে সি ফিভার এবং স্নেইল। তো এই চ্যাপ্টারের বইয়ের সমস্ত গ্রামার, বইয়ের সমস্ত ধরনের প্রশ্ন এবং প্রশ্নবিচিত্রা বা অন্যান্য যে সমস্ত তোমাদের রেফারেন্স বই আছে সেই সমস্ত বইয়ের প্রশ্নগুলোও কিন্তু তোমরা ভালো করে যেও। এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসার বা এই চ্যাপ্টারটা দেওয়ার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি। এবং তোমরা জানো যে কবিতার উত্তর লেখা একটু ডিফিকাল্ট হয়, তো কবিতার অ্যান্সারগুলোও তোমরা কিন্তু এক্সট্রা কোয়েশ্চেন ভালো করে মুখস্থ করে যাবে, ভালো করে বুঝে যাবে, যাতে ওখান থেকে যেভাবেই প্রশ্ন দেয় না কেন যাতে তোমরা খুব ভালোভাবে সেটা লিখতে পারো গুছিয়ে। তো সিন কমপ্লিট হওয়ার পর এবার আসি আমরা আনসিন পোর্শনে। দেখো আনসিনের কিন্তু তেমন কোনো সাজেশান দেওয়া যায় না। তোমরা জানো যে আনসিন কিন্তু সবসময় একটা আনকমন জিনিসই আসে, যেটা পরীক্ষার হলে বসে আমাদেরকে মানে বুঝে সেটার কিন্তু অ্যান্সার করতে হয়। তো তারপরেও তোমাদের যদি মনে হয় যে আনসিন কিভাবে পড়বো বা কিভাবে তার অ্যান্সার করব সেটা যদি জানতে চাও, তো বলবো আনসিনটা প্রথমে আগে একবার ভালো করে পড়বে, আগে থেকে অ্যান্সার করতে যাবে না। এটা সিনের ক্ষেত্রেও সেই একই নিয়ম, আনসিনের ক্ষেত্রেও সেই একই নিয়ম, যে আগে ভালো করে পড়বে তারপরে অ্যান্সার করার এটা চেষ্টা করতে হবে। কারণ আগের থেকে লিখে যদি ভুল হয়ে যায় কোনো জায়গায় কিন্তু কাটার জায়গা নাও থাকতে পারে, কেটে আলাদা করে লেখার জায়গা কিন্তু নাও থাকতে পারে। তো ভালো করে পড়ো, কোন বিষয়ে আনসিনটা দিয়েছে সেটা বোঝার চেষ্টা করো, যে সেটা কোনো বায়োগ্রাফি দিয়েছে কারোর, কোনো ধরনের রিপোর্ট দিয়েছে, বা কি কোনো ধরনের সায়েন্টিফিক স্টাডি নিয়ে দিয়েছে, কি নিয়ে দিয়েছে সেই বিষয়টা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। এবং পড়ার সময় প্রত্যেকটা ওয়ার্ডে যে ওয়ার্ডগুলো হচ্ছে না তার নিচে আন্ডারলাইন করো। যে কটা ওয়ার্ড হবে না, যে কটা ওয়ার্ডের মানে তোমরা জানো না, আন্ডারলাইন করো। কারণ এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোই কিন্তু আমাদের পরে কাজে আসবে। কোন জায়গায় কাজে আসবে সেটাও আমি তোমাদেরকে বলছি একটু পরে। তো আনসিন এইভাবে পড়ার পরে কিন্তু তোমাদেরকে এমসিকিউ, ট্রু ফলস, অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এগুলো কিন্তু খুব ভালোভাবে টেন্স অনুযায়ী বুঝে তোমাদেরকে লিখতে হবে। তো আনসিনের পরে এবারে তোমাদের যেটা আসবে সেই সেকশনটার নাম হলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ঠিক, এইবার এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে প্রথম তোমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন।
এবারে তোমরা বলবে আর্টিকেল প্রিপোজিশন করব কি করে। দেখো আর্টিকেল প্রিপোজিশন হলো এমন একটা গ্রামার যেটা কিন্তু আমরা ক্লাস 5-6 থেকেই আমাদের শুরু হয়ে যায়, এমনকি তার থেকে নিচু ক্লাস থেকেই আমাদের কিন্তু শুরু হয়ে যায় আর্টিকেল প্রিপোজিশন করা। এবং এই ক্লাস 10এও কিন্তু আমরা প্রচুর প্র্যাকটিস করি। তারপরেও আমাদের অনেকের মনে হয় যে আর্টিকেল প্রিপোজিশন বোধহয় খুব কঠিন, এটা আমরা করব কি করে পরীক্ষায়, ঠিকভাবে বুঝে সঠিক অপশানটা বা সঠিক জিনিসটা লিখব কি করে ওখানে। তো তাদের জন্যে আমি বলতে চাই, তোমাদের যে দাফেন্দাত বই আছে, অথবা প্রশ্ন বিচিত্রা বই আছে, অথবা কোনো ধরনের তোমাদের সহায়িকা বই আছে, তো সেই সমস্ত বইয়ের তোমরা দেখবে বিভিন্ন মডেলের কোশ্চেনগুলিতে এরকম 4-এর দাগে অনেক ধরনের আর্টিকেল প্রিপোজিশন, অনেক রকমের আর্টিকেল প্রিপোজিশন কিন্তু করা থাকে এবং অনেক সময় অ্যান্সার দেওয়াও থাকে, বা যদি না দেওয়া থাকে তোমাদের স্যারের কাছ থেকে জেনে ওই অ্যান্সারগুলো তোমরা কিন্তু ভালোভাবে বইতে লিখে, পেন্সিল দিয়ে লিখে সেগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, ওই সমস্ত মডেলের কোশ্চেনের যে সমস্ত আর্টিকেল প্রিপোজিশন সেগুলোই প্র্যাকটিস করো। তার মানে তোমরা বলবে কি ওইগুলোই চলে আসবে? দেখো, নাও আসতে পারে, কিন্তু এর ফলে হবেটা কি না, তোমাদের আর্টিকেল প্রিপোজিশন লেখার কিন্তু একটা ধারণা তৈরি হবে যে কোন ওয়ার্ডস থাকলে তারপর কোন প্রিপোজিশন বা কোন আর্টিকেল সেখানে বসে। এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তোমরা যদি এই ধরনের মডেলের আর্টিকেল প্রিপোজিশন চ্যাপ্টারটা ভালোভাবে দেখো। আর এরপরেই আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এরপরেই আসে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এগুলোর জন্য প্রথম কথা হচ্ছে তোমাদেরকে টেন্সটা সম্বন্ধে ভালো একটা জ্ঞান থাকতে হবে। তো টেন্সের যদি তোমাদের অসুবিধা হয়েও থাকে, তাও আমি বলবো তোমাদের ওই ধরনের দাফেন্দাত বা সহায়িকা, এই ধরনের মডেল কোশ্চেন পেপার, যে মডেল কোশ্চেন পেপারের দেখবে 5-এর এর দাগে এই ধরনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিভিন্ন প্রশ্ন থাকে এবং তাদের পাশে ব্র্যাকেট দিয়ে অ্যান্সারগুলোকে অপশান দিয়ে দিয়ে লেখা থাকে যে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হয়। তো তোমাদের সেইগুলোকে ফলো করতে হবে। যদি না হয় ক্লাস টিচার বা যে সমস্ত জায়গায় তোমরা টিউশন পড়ো তাদের সেই টিচারের কাছ থেকে তোমাদেরকে ওইগুলো জেনে নিয়ে কিন্তু লিখে রাখতে হবে আর সেইগুলোই প্র্যাকটিস করতে হবে। তোমরা কিন্তু এইগুলো করার ফলে কিন্তু প্রচুর বেনিফিট পাবে তোমাদের পরীক্ষাতে। আর এরপরে আসে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমনটা তোমাদেরকে আগেও বলেছিলাম যে ডু অ্যাজ ডাইরেক্টেড মানে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। আর ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে কি আসে না, ন্যারেশন চেঞ্জ আসে, ভয়েস চেঞ্জ আসে, ডিগ্রি চেঞ্জ আসে, ট্রান্সফরমেশন আসে। এগুলো কিন্তু একদিনে জানার বিষয় নয়, এগুলো কিন্তু তোমাকে সারা বছর ধরে অল্প অল্প করে বুঝে বুঝে রুলস মনে রেখে এগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হয়। তো তারপরেও বলবো যদি তোমাদের কারোর এই রকম প্র্যাকটিস বেশি না হয়ে থাকে তো কিন্তু প্র্যাকটিসটা এখন করতে হবে। ঠিক আছে, হাল ছাড়লে চলবে না, এখনও সময় আছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্তও সময় থাকে। তো এই মুহূর্তে তোমরা কি করবে, এখন কিন্তু ভয়েস চেঞ্জ যেটা আছে, ন্যারেশন চেঞ্জ যেটা আছে, ডিগ্রি চেঞ্জ অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সমস্ত পোর্শনগুলি, এই গ্রামারগুলি তোমরা কিন্তু ভালো করে দেখে যেতে হবে, টিচারের কাছ থেকে ভালো করে বুঝে নিতে হবে যদি এখনও বুঝে না নিতে পারো, এবং তারপরে তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন থেকে থাকতে পারে 1 নম্বর, কিন্তু সেই 1 নম্বরেরও কিন্তু প্রচুর গুরুত্ব আছে, কারণ ওই এক এক করে জমেই কিন্তু আমাদেরকে 90 বা 100 মার্কস কিন্তু হচ্ছে। কারণ একটা প্রবাদ আছে তোমরা জানো যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল। তা আমাদের এখানেও কিন্তু ওই 1-2 ছোট ছোট নাম্বারই কিন্তু আমাদেরকে একটা বড় নাম্বারের দিকে, একটা হাই মার্কসের দিকে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। আর এরপরে তোমাদের যেটা থাকে সেটা হলো ফ্রেজাল ভার্বস, যাকে কিন্তু গ্রুপ ভার্বসও বলা হয়। ঠিক আছে, এই ফ্রেজাল ভার্বস করার জন্য কিন্তু বেশি আমাদেরকে অসুবিধা করতে হয় না বা বেশি আমাদের ভুগতে হয় না। আমরা কিন্তু অল্প আধটু মুখস্থ করলেই, ফ্রেজাল ভার্বসগুলো যদি ঠিকভাবে একটু মুখস্থ করে যাই, সব মুখস্থ করতে হয় না, হাজার হাজার ফ্রেজাল ভার্বস আছে। তোমরা দেখবে কিছু কিছু ফ্রেজাল ভার্বসের স্টার দেওয়া থাকে, বা তোমরা যে সমস্ত মডেল কোয়েশ্চেন পেপারগুলো করো সেখানে দেখবে যে সমস্ত ফ্রেজাল ভার্বসগুলি রিপিট হচ্ছে বারবার বারবার আসে, সেই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো অন্তত ভালো করে মুখস্থ করে যাও, দেখবে সেখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। এটাতে অত বেশি অসুবিধা হয় না বা হওয়ার কথা না ফ্রেজাল ভার্বসে। তারপরেও একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, ফ্রেজাল ভার্বস করার সময় কিন্তু সঠিক টেন্স অনুযায়ী লেখা। দেখো ফ্রেজাল ভার্বস যে সেন্টেন্সটা থাকবে সেখানে আন্ডারলাইন করা থাকবে সেই ভার্বের নিচে, এবং সেটাকে ফ্রেজাল ভার্ব দিয়ে চেঞ্জ করতে হয়, রিপ্লেস করতে হয়, এটা তোমরা জানো। কিন্তু অনেক সময় কি হয়, দেখা গেল কোনো একটা সেন্টেন্স আছে, আমি সাপোজ এখানে তোমাদেরকে দেখাচ্ছি, মনে করো লেখা রয়েছে যে সার্চিং, ঠিক আছে, সার্চিং আছে এবং নিচে কোনো জায়গায় লুক ফর যেটা অপশান দেওয়া রয়েছে। তো তোমরা কি করো, তোমরা সার্চিং পড়ে গিয়েছে, এই সার্চিং মানে কি, সার্চিং মানে তো আমি জানি লুক ফর, তো আমি হঠাৎ করে লুক ফর বসিয়ে দিলাম, তখনই হয়ে যায় ভুল, কারণ এখানে লেখা রয়েছে আইএনজি। তো আমরাও যখন বসাবো আমাদেরও কিন্তু এখানে লুকিং ফর করতে হবে। আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গায় তোমরা ভুলটা করো। দেখো মনে করো কোনো জায়গায় লেখা রয়েছে যে ওয়াজ ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড মানে হলো কোনো কিছু ডিস্ট্রিবিউটেড, BUTED,
মানে কোনো কিছু বিলিয়ে দেওয়া হচ্ছে। তো এর ফ্রেজাল ভার্বস ধরো তুমি জানো যে এর ফ্রেজাল ভার্বস হলো গিভ অ্যাওয়ে, ঠিক আছে, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা। এবারে তুমি দেখলে যে এখানে ডিস্ট্রিবিউটেড লেখা আছে, ইডি লেখা আছে, মানে আমি তো বুঝে গিয়েছি এটা পাস্ট টেন্সে, আমাকে বোকা পেয়েছে নাকি, যেখানে গিভ অ্যাওয়ে দেবে আর আমি ইচ্ছা মতো একটা ভুল করে চলে আসবো। দেখো তুমি সঙ্গে সঙ্গে কী করবে, এখানে সঙ্গে সঙ্গে গিভ অ্যাওয়ে বসিয়ে দেবে ডিস্ট্রিবিউটেড দেখে, তারপরেও ভুল হয়ে যাবে, তারপরেও সত্যি সত্যি বোকা হয়ে যাবে। কারণ দেখো এখানে লেখা রয়েছে ওয়াজ, আর এই ওয়াজ থাকা মানে থার্ড ফর্ম হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে গিভেন অ্যাওয়ে করতে হবে এর অ্যান্সারটা। তো সেই জন্য বলছি ফ্রেজাল ভার্বস করার সময় শুধু একটা জিনিস মাথায় রাখবে যে আমাদেরকে টেন্স অনুযায়ী কিন্তু আমাদের ফ্রেজাল ভার্বসটা চুজ করতে হবে বা সেই অনুযায়ী পরিবর্তন করে লিখতে হবে। তো ফ্রেজাল ভার্বস করার সময় এই সমস্ত জিনিসগুলো খেয়াল করলেই কিন্তু তুমি এখানে 3-এ 3ই পাবে, তার থেকে কম এখানে আশা করা যায় না। আর এরপরে আসে তোমাদের সবথেকে বেশি মাথা ব্যথার কারণ, সবথেকে বেশি মাথা যন্ত্রণার জিনিস, যেটা তোমরা নাকি সারা আনসিন জুড়ে খুঁজে পাও না, কিছুতেই করতে পারো না, সেটা হলো এখান থেকে সিনোনিম। সিনোনিম সমার্থক শব্দ, ঠিক আছে, বাংলায় শুনতে যতটাই সহজ মনে হয় ইংরাজিতে এটা ঠিক ততটাই কঠিন বলে তোমাদের মনে হয়। তো সিনোনিম করতে গেলে আমাদেরকে তো প্রথমে যে সিনোনিমটা দিয়ে দেবে সেটার মানে জানাটা দরকার। আর আনসিনের মধ্যে থেকে যেহেতু এটা আমাদেরকে খুঁজে নিয়ে করতে হয়, তো সেখানে যে ওয়ার্ডটা আছে সেটাও কিন্তু এক্স্যাক্ট সেই ওয়ার্ডটা তুলে এনে এদের পাশে লিখতে হয়। এবারে সমস্যা হলো যে হয়তো সিনোনিমের একটা ওয়ার্ডের মানে জানি কিন্তু ওর মধ্যে যে ওয়ার্ডটা আছে তার মানে জানি না, অথবা দেখা যাচ্ছে সিনোনিমের ওয়ার্ডটারও মানে জানি না, ওটারও মানে জানি না, তো তখন আমরা করব কী করে? তো দেখো সিনোনিম করার জন্য অবশ্যই তো মানেটা জানা তোমাদের কম্পালসারি, সেটা তো জানতেই হবে। যদি না জেনে থাকো তখন তোমাদের নিতে হবে ক্যালকুলেটিভ রিস্ক। এবার ক্যালকুলেটিভ রিস্ক জিনিসটা কি, যে আমরা গেস করব কিন্তু ওয়াইল্ড গেস না, আমরা একটা ক্যালকুলেটিভ ওয়েতে সেটা লেখার চেষ্টা করব। হতে পারে ভুল, কিন্তু আমরা চেষ্টা করব যদি না হয় যে সমস্ত সিনোনিমগুলি সেগুলো একটা ঠিকভাবে লেখার। তো সিনোনিমের একটা টিপস ছোট আমি তোমাদের বলে দিয়ে রাখতে চাই, যে সিনোনিম সাধারণত প্রথমে যেটা থাকে সেটা কিন্তু আনসিনের প্রথম দিকে থাকে, যেটা মাঝের দিকটা থাকে যে দুটো সেটা মাঝখানের দিকে থাকে এবং শেষেরটা শেষের দিকেই থাকে। তবে এই না যে সবসময় কিন্তু এই জিনিসটাই ফলো করবে, এর কিন্তু অন্যরকমও আসতে পারে, কিন্তু বললাম যে এইরকম সাধারণত এসে থাকে। আর এইবারে আমাদের আসি যে আনসিনের নিচে যে আমি আন্ডারলাইন করতে বলেছিলাম, এইবারে আসি তার গুরুত্বের উপরে। যে ওয়ার্ডগুলোতে আনসিনের মানে আনসিনের যে ওয়ার্ডের নিচে আমরা আন্ডারলাইন করেছিলাম সেগুলোর মানে আমরা জানি না, তো হতে পারে যে সিনোনিমে যে ওয়ার্ডটা দিয়ে দিয়েছে সেই ওয়ার্ডের যে অ্যান্সারটা সেটা কিন্তু ওই আন্ডারলাইন করা ওয়ার্ডের মধ্যেই থাকবে। এবারে তোমাদের ওই আন্ডারলাইন ওয়ার্ডের আশেপাশের ওয়ার্ডগুলোর একটু মানে বুঝে সেটা তোমাদের গেস করতে হবে যে নিচে দেওয়া সিনোনিমের উত্তর কোনটা হতে পারে, ঠিক আছে। তো সেখান থেকে তোমাদের কিন্তু এইভাবে একটা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে যে সিনোনিমগুলো হবে না সেগুলোর অ্যান্সার করতে হবে, এছাড়া কিন্তু আর কোনো বিকল্প পথ নেই। এই সিনোনিম যদি ঠিকভাবে করতে পারো পুরোপুরি 8-এ 8 পাবে, আবার যদি না করতে পারো কিন্তু একটা রাইটিং স্কিলের সমান নাম্বার মানে 8 নাম্বার, 10-এর থেকে মাত্র 2 কম, তো সেই নাম্বার মিস হয়ে যাওয়া মানে কিন্তু একটা রাইটিং স্কিলের সমান নাম্বার তোমাদের হাত থেকে চলে যাবে। তো বলবো যতটা পারবে ঠিক করবে, 2টো পারো 3টে পারো সবকটাই ঠিক করার চেষ্টা করবে, আর যদি ঠিকও না করতে পারো সবকটা অন্তত লেখার চেষ্টা করবে, কিছু কিন্তু ছেড়ে আসবে না। তো এবারে আসি পৃথিবীর সবথেকে কঠিন আর জটিল সেকশন, রাইটিং স্কিল, যেটা তোমাদের মনে হয়। কিন্তু কি জানো, যদি এই রাইটিং স্কিলের সেকশনটা আমরা একটু টেকনিক্যাল ওয়েতে একটু যদি স্মার্ট স্টাডি করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে আমি 30 মার্কস না হলেও 25 মার্কস কিন্তু খুব অনায়াসেই আমরা তুলে নিয়ে আসতে পারি। কিন্তু তোমাদের মধ্যে প্রথম থেকেই এর একটা ভয় ঢুকে রয়েছে যে রাইটিং স্কিল মানেই বোধহয় গাদা গাদা জিনিস মুখস্থ করতে হবে, প্রচুর জিনিস মনে রাখতে হবে। কিন্তু একটা কথা তোমরা জেনে রাখো যে এখান থেকে 3টে রাইটিং স্কিল কমন পাওয়ার জন্য তুমি যদি 300খানা রাইটিং স্কিলও মুখস্থ করো তাও কিন্তু তোমার কমনে নাও আসতে পারে। তো তার মানে কি কোনো রকম রাইটিং স্কিল আমরা মুখস্থই করবো না? না, এমনটা নয়। আমাদেরকে বললাম একটু টেকনিক্যাল ওয়েতে একটু স্মার্ট স্টাডি করতে হবে। তো তোমরা কি আমার সেই কথা শোনার জন্য এখানে এসছো যে টেকনিক্যাল স্টাডি, স্মার্ট স্টাডি এই সমস্ত তো শুনতে আসেনি, এসছি আমরা সাজেশান নিতে, তো তাড়াতাড়ি সাজেশানটা দিন। তো দেখো তোমাদের জন্য সাজেশান আমি রেডি করে রেখেছি, তোমাদের সাজেশান আমি দিচ্ছি এবং সাজেশানের পরে এটাও বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে বিভিন্ন রাইটিং স্কিল বা একগাদা রাইটিং স্কিল মুখস্থ না করে খুব সহজেই কিন্তু পরীক্ষায় যে কোনো রাইটিং স্কিল আসলেই লিখতে পারবে। তো চলো প্রথমে তোমাদের আবদারে তোমাদের সাজেশানটা আমি তোমাদের প্রথমে দিয়ে দেই। দেখো প্রথমে আমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে যে রাইটিং স্কিলগুলো পরীক্ষায় আসে কিভাবে, ঠিক আছে, পরীক্ষার প্যাটার্নটাকে আমাদেরকে ফলো করতে হবে। তো প্রথমে 2019 সালে কিন্তু আমাদের দেখো রাইটিং স্কিল কী কী এসেছিলো, কোন রাইটিং স্কিল এসেছিলো আমাদের জানার দরকার নেই, আমাদের দেখতে হবে কোন টপিকের উপরে রাইটিং স্কিল এসছে বা কোন সেকশন থেকে কোন জিনিস থেকে রাইটিং স্কিল আমাদেরকে লিখতে বলেছে। তো 2019-এ এসেছিলো আমাদের স্টোরি রাইটিং, 2019-এ আরও একটা এসছে লেটার রাইটিং এবং এসছে নোটিস রাইটিং। ভালো করে দেখবে এগুলো,
2020-তে এসছে নিউজ পেপার রিপোর্ট, লেটার রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং। ঠিক আছে, 2021-এ নো এক্সাম, কোনো এক্সাম হয়নি করোনার জন্য, জানো তাদের তো একেবারে বিরাট মজা ছিল সেই সময়। তো এরপরে আসি 2022-এ। 2022-এ আমাদের কী এসছে দেখো, নোটিশ এসেছিলো, একটা স্টোরি এসেছিলো এবং একটা লেটার এসেছিলো। 2023-এ কী এসছে, 2023-এ এসছে বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার আর প্যারাগ্রাফ। আর 2024 মানে ঠিক এক বছর আগেই যারা পরীক্ষা দিল তারা কি লিখেছিল, একটা লেটার এসেছিলো তাদের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ফেস্টিভ্যালের উপরে এসেছিলো, এটা রিপোর্ট রাইটিং এসেছিলো, একটা করমণ্ডল এক্সপ্রেস যেটা কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে সেটা নিয়ে এসেছিলো, আর নোটিশ এসেছিলো সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, বসে আঁকো প্রতিযোগিতা। ঠিক আছে, তো আমাদের প্যাটার্নটা ফলো করো। কিন্তু এখানে লেটার দিয়েছিল 2019-এ, 2020-তেও লেটার দিয়েছিল, এখানে কিন্তু রিপিট করেছে, কিন্তু আরগুলোতে তুমি দেখবে না খুব একটা বেশি এখানে রিপিট করতে। ঠিক আছে, দেখো এখানে স্টোরি দিয়েছিল, এখানে স্টোরি নেই, এখানে নোটিশ দিয়েছিল, নোটিশ নেই, এখানে নোটিশ দিয়েছে পরের ইয়ারে, নোটিশ নেই, স্টোরি নেই, লেটার নেই। আবার পরে এখানকার লেটারটা আবার একটা বছর গ্যাপ দিয়ে আবার দিয়েছে এখানে, আবার নোটিশটা একটা বছর গ্যাপ দিয়ে আবার দিয়েছে এখানে। তো তার মানে আমাদের কিন্তু আগের বছর যে সমস্ত জিনিসগুলো আসে, যেমন আগের বছর এসেছিল লেটার, রিপোর্ট, নোটিশ, এগুলো কিন্তু এবারে আসার সম্ভাবনা খুবই কম। আমি বলছি না যে রিপিট হয় না, কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাহলে 2025-এ আমাদের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, মানে কোন সেকশনটা রাইটিং স্কিলের আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিপারেশান একটাও আসেনি, মানে প্রসেস রাইটিং। তো এবারে কিন্তু সম্ভাবনা আছে এই প্রিপারেশানটা আসা, মানে প্রসেস রাইটিং কিন্তু এবারে আসতে পারে, আর আসার সম্ভাবনাটা কিন্তু প্রবল। আর এবারে কি আসতে পারে, এবারে দেখো স্টোরি এসেছিল 2022-এ, মাঝখানে দুটো ইয়ার গ্যাপ চলে গিয়েছে, স্টোরি দেয়নি। তো এবারে স্টোরিটাও ভীষণ গুরুত্বপূর্ণ, স্টোরিগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। এবং সেই সঙ্গে আমরা কিন্তু আরও একটা জিনিস দেখে রাখতে হবে, সেটা হলো এডিটোরিয়াল লেটার। কারণ এর আগের বারে কী পড়েছিল, আগের বারে পড়েছিল হলো পার্সোনাল লেটার। তো এবারে আমাদেরকে এডিটোরিয়াল লেটারটাকে ভালো করে তৈরি করতে হবে। তো তার মানে কি অন্য সেকশন পড়বো না, পড়বো, কিন্তু ওগুলো একটু কম পড়বো, এইগুলো একটু বেশি পড়বো, যেখানে আমাদের প্রিপারেশান বা প্রসেস রাইটিং থাকবে, স্টোরি থাকবে বা এডিটোরিয়াল লেটার থাকবে। এবং এখানে আরও একটা জিনিস তোমরা অ্যাড করে নিতে পারো, যেটা হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটাও কিন্তু এবছরের জন্যে ইম্পর্টেন্ট ভীষণ। দেখো প্যারাগ্রাফ পড়েছিল 2023-এ, তো বিজোড় সাল, এবারেও কিন্তু 2025-এ প্যারাগ্রাফটা আসতে পারে। তো এবারে তোমাদের মনে হতে পারে যে সাজেশান তো দিলেন, কিন্তু তারপরেও প্রিপারেশান থেকেও প্রচুর রাইটিং আছে, স্টোরি থেকে তো তার কোনো শেষ নেই, এডিটোরিয়াল লেটারও প্রচুর, আর যেটা অনেকটা একটু কঠিনও হয় অন্য লেটারের থেকে, এবং প্যারাগ্রাফও প্রচুর আছে। তো এগুলো আমরা একসঙ্গে পরীক্ষায় মনে রাখবো কী করে, আর কত রাইটিং স্কিলই বা মুখস্থ করব, এই প্রশ্ন তোমাদের আসছে মাথায় এই মুহূর্তে। তো আমি তোমাদের বলতে চাই এর সব কিছু মুখস্থ করার দরকার নেই। এর থেকে মুক্তি পাওয়ার জন্যে এদেরকে আমি দিয়ে রেখেছি কতগুলি ফরম্যাট। এই চ্যানেলেই তুমি সেই ফরম্যাটগুলো পেয়ে যাবে। এবার ফরম্যাট বলতে কি, ফরম্যাট মানে জানো কোনো কিছুর ছাঁচ, মানে যে ছাঁচের মধ্যে তুমি কোনো জিনিসকে ফেলে কিন্তু বিভিন্ন আকারের জিনিস তৈরি করতে পারবে। তো সেই ফরম্যাটগুলো কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানেই তোমরা পেয়ে যাবে। সেটা প্যারাগ্রাফ ফরম্যাট হতে পারে, যে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, প্রিপারেশান কিভাবে লিখতে হয়। একটা ভিডিও প্রিপারেশানের আমার দেখলে তুমি কিন্তু পৃথিবীর সমস্ত প্রিপারেশান লিখতে পারবে। ফরম্যাট অনুযায়ী তুমি সঠিক টেন্স ব্যবহার করে যে কোনো ধরনের প্রিপারেশান লিখতে পারবে। স্টোরি রাইটিং এর ফরম্যাটও তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে, যে কোনো ধরনের স্টোরি আসলে টেন্স ফলো করে আর পয়েন্টস দেখে, যেটা তোমাদের দেওয়া থাকবে পয়েন্টসে, সেটার থেকে তুমি যে কোনো স্টোরি কী করে লিখবে। আর এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা আসলে কীভাবে লিখতে হয় এডিটোরিয়াল লেটার, বা একটা মুখস্থ করে 100টা কী করে লেখা যায়। তো দেখো রাইটিং স্কিলের আরও একটা সেকশন তোমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, মানে সম্প্রতি কোন জিনিস ঘটেছে তার উপরে। যেমন রতন টাটা মারা গিয়েছে, তো রতন টাটার বায়োগ্রাফি তোমাদের আসতে পারে, অথবা প্যারিস অলিম্পিক হয়ে গিয়েছে, তো প্যারিস অলিম্পিক তোমাদের আসতে পারে। তো এইগুলো কিন্তু তুমি আমার ভিডিওর লিঙ্কে বা তুমি এই ভিডিওর ডেসক্রিপশানে এগুলোও সম্বন্ধে তুমি খুব কমপ্লিট গাইডেন্স পেয়ে যাবে, সেখানে এই রাইটিংগুলোও পেয়ে যাবে। তো চলো এবারে তোমাদের কনফিডেন্সটা আরও একটা লেভেল বাড়িয়ে দেওয়া যাক। দেখো তোমাদের সিন থেকে কত নাম্বার আসছে, মোট আসছে কিন্তু 20। তোমাদের আনসিন থেকে কত আসছে, এখান থেকেও আসছে 20। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এখান থেকে আসছে 20, এবং এই তিনটে মিলিয়ে কত নাম্বার হচ্ছে 60 নম্বর। এবং রাইটিং স্কিল যেটা, সেখানে কিন্তু আসছে 30 মার্কস। ঠিক আছে, এবারে দেখো এই সিনের মধ্যে তুমি 20-তে 20 কিন্তু পাবে, ঠিকভাবে যদি লিখতে পারো 20-তে 20 পাবে।
আনসিনে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, এখানে হয়তো 20-র মধ্যে হয়তো 1-2 নম্বর বা কিছু নম্বর হয়তো বাদ যেতে পারে, ঠিক আছে। তো আমি এখন তোমাদের এখান থেকে 20-র মধ্যে আমি ধরে রাখছি যে তুমি 15 পাবে, ঠিক আছে। এখান থেকে তুমি হয়তো 20-তে 20 পেয়ে গেলে, এখান থেকে হয়তো 15ই পেলে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এটা যদি তুমি ভালো করে দেখে যাও, এখানেও কিন্তু তুমি ভালো মার্কস পাবে, কিন্তু এখানে আরও একটা জিনিস বসে রয়েছে একেবারে আমাদের নাম্বারের পথে বাঁধা হয়ে, সেটা হচ্ছে সিনোনিম। তো সিনোনিমের জন্য আমি এখান থেকে 8-এর মধ্যে থেকে আমি 5 নম্বর বাদ দিয়ে দিলাম, সমস্ত গ্রামার থেকে তুমি 5 কম পেলে, তো এখানেও আমি ধরলাম তুমি 15 পেলে। এরপরে আসি রাইটিং স্কিল, যেটা সব থেকে বেশি তোমাদের অসুবিধা হয়। তো এক কাজ করি, রাইটিং স্কিল তো 30, তো রাইটিং স্কিল থেকে তোমাদের আমি পুরো অর্ধেকটাই বাদ দিয়ে দিই, মানে 30-এর মধ্যে থেকে আমি মনে করলাম তুমি 15 পাচ্ছ, ঠিক আছে। সমস্যার সমাধান করে দিলাম, 30-এর মধ্যে থেকে 15, একেবারে অর্ধেক নাম্বার আমি আউট করে দিলাম। তো এবারে আমরা দেখি এই নাম্বারগুলো যোগ করে তুমি পরীক্ষায় আসলে কত পাচ্ছ। তো দেখো, প্রথমে ছিল 20, তো তুমি 20 পেলে। এরপরে আমি এখান থেকে কমিয়ে দিয়েছি 15, তারপরে তুমি গ্রামার থেকে পাচ্ছ 15, আর এখান থেকে আমি করে দিলাম 15। যদিও তোমরা কিন্তু 15 পাবে না, এখান থেকে কিন্তু তোমাদের 20ও উঠতে পারে, ঠিক আছে। অনেকের কিন্তু এখান থেকে তোমরা 20ও তুলতে পারো, আমি কিন্তু কমিয়ে দিয়েছি, মনে করলাম তুমি 15 পেলে। তাহলে এগুলোর যোগ করলে তুমি দেখবে এখান থেকে কত হচ্ছে 65। তোমার মনে হবে 65 পাচ্ছি, 65 না, এই যে 65 আমরা পেলাম, এটা কিসের উপরে? এটা পেলাম আমরা 90-র মধ্যে। তা আমাদের কাছে এখনও প্রজেক্টের 10 আছে, তাহলে আমরা কত পাবো? 75। তো যে পড়াশুনো ঠিকমতো করিনি সারা বছর, তারও কিন্তু মাধ্যমিকে ইংরাজিতে 75% মানে স্টার মার্ক উঠে আসছে, 75। আর এখানে যে ঠিক করবে মোটামুটি 30-এর মধ্যে যে 20 পাবে, সে কত পাচ্ছে? 80 মার্কস, লেটার মার্ক পেয়ে যাচ্ছে ইংরাজিতে A+। তাহলে ইংরাজিতে নাম্বার পাওয়াটা কিন্তু অতটাও জটিল না। তোমরা শুধু শুধু ভয় পেয়ে যাও, শুধু শুধু একটা ফরেন ল্যাঙ্গুয়েজ বলে সেটা কিভাবে লিখবো, এই চিন্তায় কিন্তু তোমরা বেশিরভাগ জিনিস ভুল করে আসো। মাথা ঠান্ডা করে লিখলে কিন্তু তোমাদের 75-80, এটা কিন্তু যে সারা বছর পড়াশুনো ঠিকভাবে করেনি সেও পাবে, আর যে ভালোভাবে পড়াশুনো করেছে তার তো কোনো কথাই নেই, সে তো 90+ নাম্বার তুলে ফেলবে। তো আজকের ভিডিওতে তোমরা কিভাবে বাড়িতে কনফিডেন্টলি পড়বে বা কনফিডেন্টলি কিভাবে পরীক্ষা দিতে যেতে পারবে, সেই বিষয়ে কিন্তু একটু আলোচনা করলাম, যা অলরেডি একটু লেন্থি হয়ে গিয়েছে। তো রাইটিং স্কিলের এক্স্যাক্টলি কোন প্রশ্নগুলো আসবে বা কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এর কিন্তু একটা ডিটেলস ভিডিও তোমরা এই ভিডিওর পরেই পেয়ে যাবে, এবং ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজেই রাইটিং স্কিলের কোন প্রশ্নগুলি এবছরের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। তো যেভাবে যে পদ্ধতিতে আমি তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা বললাম, সেভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। মাঝে মাঝে আমি তোমাদের অবশ্যই গাইড করব, এবং রেজাল্টের কথা চিন্তা করো না, কারণ আশা করি এভাবে পড়াশোনা চালিয়ে গেলে কিন্তু তোমরা যে আশা করছো নাম্বারের, তার থেকে কিন্তু একটু বেশিই পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।